নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প রক্তলোভীর আতঙ্ক। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প রক্তলোভীর আতঙ্ক। আজ সকাল থেকে কিন্তু বৃষ্টির চিহ্ন মাত্র ছিল না। আমি আর কিশোরী যেই রাস্তায় নামলাম, তারপরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলো। আকাশে কালো মেঘ জমেছিল, সেই কথা সত্যি। তবে আমরা ভেবেছিলাম হয়তো তারানাথের বাড়িতে যাওয়ার পরেই বৃষ্টি নামবে। কিন্তু রাস্তায় নামতেই যখন বৃষ্টিটা এসে পড়ল, তখন বাধ্য হয়ে ট্রামে উঠতে হলো। ট্রামে করে মঠ লেনে যখন পৌঁছলাম, তখন বৃষ্টি বেশ ভালোই শুরু হয়েছে। একবার ভাবলাম কিছুক্ষণ দাঁড়িয়ে যাই, তারপরেই মনে হলো থাক, এই বৃষ্টি এখন কমবে না। তাই সামান্য ভিজতে ভিজতে তারানাথের বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির সামনে গিয়ে দেখতে পেলাম আবার আগের মতো দেওয়াল লাগানো সাইনবোর্ডটা হেলে পড়েছে। তবে এই বৃষ্টির মধ্যে সাইনবোর্ড ঠিক করার ইচ্ছে আর থাকলো না। তাই তাড়াতাড়ি গিয়ে তারানাথের বাড়ির দাওয়ায় উঠতেই দেখতে পেলাম তারানাথ একটা পুঁথি বার করে পড়তে শুরু করেছে। আমাদের ওভাবে ভিজতে ভিজতে ঢুকতে দেখে তারানাথ বলল, সকাল থেকেই দেখছিলাম ছাগল তাড়ানো বৃষ্টি শুরু হয়েছে। আমি ভাবলাম তোমরা বোধহয় বৃষ্টিতে আর বেরোবে না, তাই পুঁথিটা বার করে একটু পড়তে শুরু করেছিলাম। তা তোমরা যখন এসেই পড়েছো, ভালো করেছো, বসো। যদিও আমাদের সে সময়ে বসতে বলার প্রয়োজন ছিল না তারানাথের, কারণ আমরা ততক্ষণে তক্তাপোষের ওপর গুছিয়ে বসে পড়েছি। সেই সাথেই মাথায় এসে লাগা অল্প বৃষ্টির জল ঝাড়তে শুরু করেছি দেখে তারানাথ ঘরে গিয়ে একটা গামছা এনে আমাদের দিল। গামছা দিয়ে মাথা মুছে গা হাত পা কোনো রকমে মুছে নিয়ে গুছিয়ে বসার পরে কিশোরী বলল, ঠাকুরমশাই, এই বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আপনার কাছে এসেছি। আজ কিন্তু একটা জমিয়ে গল্প না বললে ছাড়বো না কিন্তু। আরে আগে দুদণ্ড শান্ত হয়ে বসো তো, তারপর না হয় গল্প হবে। সব সময় কি গল্প বলতে ভালো লাগে? আজ বরং গল্প থাক না, আজ না হয় তোমাদের মুখ থেকেই কোনো গল্প শুনি, কি বলো? হ্যাঁ, শেষ কথাটা তারানাথ আমাদের উদ্দেশ্য করে বলেছিল, তাই আমি উত্তর দিলাম, এই না ঠাকুরমশাই, এই সব বললে হবে না। আজ বাইরে এরকম বৃষ্টি, তার উপরে দেখুন আকাশটাও কেমন মেঘলা হয়ে আছে। আজ একটা জমিয়ে ভয়ের গল্প বলুন। সেই যে একবার বলেছিলেন সেই ব্রহ্ম পিশাচের গল্প, তেমনই একটা গল্প বলুন না। তারানাথ আমার কথায় সামান্য হেসে উঠল, তারপরে বলল, ব্রহ্ম পিশাচ? তা যা বলেছ, সেবার সে এক বড় বিপদে পড়া গেছিল। তবে সে না হয় শেষ রক্ষা করাও গেছিল, বুঝলে? তা না হলে যে কি হতো। আর ব্রহ্ম পিশাচ তো এই পৃথিবীর কিছু নয়, ওরা পৃথিবীর বাইরের সমান্তরাল জগতের প্রাণী, মাঝে মাঝে ঢুকে পড়ে পৃথিবীর বুকে। না ঠাকুরমশাই, আজ আর তত্ত্ব কথা শুনবো না। আজ একেবারে একটা গোটা গল্প শুনবো, তারপর এখান থেকে উঠবো। আপনি মাঝে মাঝে ওই অর্ধেক গল্প বলে কিন্তু আমাদের একরকম তাড়িয়েই দেন, সেসব কিন্তু আজ একদম চলবে না। তোমাদের তাড়িয়ে দিলে চলবে কি করে? তোমরা ছাড়ার কে আছে বলো দেখিনি? এখন তো প্রতিদিন বড় একটা হাত দেখার খদ্দেরও ঠিক মতো জোটে না। তোমরা এলে রোববারের সকালটা বেশ ভালোই কাটে, গল্প গুজব করি, বেশ মনটাও ফুরফুরে হয়ে যায়। তা তোমরা সেসব বুঝবে কেন? তোমাদের তো খালি গল্প আর গল্প। আমার বলা কাহিনীগুলোকে গল্প বলো কেন? সেসব তো আমার জীবনের অভিজ্ঞতা নাকি? আপনার কাছে যখন প্রথম এসেছিলাম, তখন আপনি সেই বেলেঘাটার সাধুর কাছে নিয়ে গিয়ে বেলফুলের গন্ধ পাইয়েছিলেন আমার রুমালে, মনে আছে আমার? তেমন একটা কিছু দেখান না, অনেকদিন তো তেমন কিছু দেখাননি। বেল কি দেখাতে বলছো? ওই শূন্যে হাত দিয়ে লাড্ডু সন্দেশ পেরে আনা, কিংবা তোমার রুমাল থেকে বেল ফুলের গন্ধ ভুরভুর করে বার করা? আর এইসব তো নিম্ন স্তরের ক্ষমতা।
তা না হয় আমি যাওয়ার আগে তোমাদের কিছু ক্ষমতা দিয়ে যাব, বুঝলে? প্রয়োজন হলে তোমাদের দীক্ষাও দিয়ে যাব। আর শহরের মানুষ জানবে তারানাথের কিছু ক্ষমতা ছিল। সব ক্ষমতা এখন নেই সে কথা ঠিক, তবে এখনো যা আছে তাতে বেশ চলে যাবে। আমি তোমাদের যা দিয়ে যাব তা তোমাদের কেউ দিতে পারবে না। তারানাথ যখন এমন কিছু কথাবার্তা বলে তখন মনে হয় মানুষটা আমাদের বড্ড আপন করে নিয়েছে। একসময় এই মানুষটা কোথায় কোথায় ঘুরে বেরিয়েছে, কত রকম তন্ত্র সাধনা করেছে, কত মানুষের সাথে মিশেছে। আর আজ কলকাতা শহরের মটলেনের একটা ঘুপচি ঘরের মধ্যে সে পড়ে থাকে। তার বাড়ির সামনে আগে ঝুড়ি ঝুড়ি গাড়ির লাইন থাকত, আর এখন দিন মানে একটা খদ্দেরও জোটে না। মাঝে মাঝে ভাবতে বসলে মানুষটার জন্য বড় দুঃখ হয়, কিন্তু তারানাথের সেসব নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। সে থাকে নিজের আনন্দে। খদ্দের জুটলে জুটলো, না জুটলে না জুটলো, তার যে দিন কিভাবে কাটে তাই আমরা মাঝে মাঝে ভাবি। বেশ কিছুক্ষণ বসে আছি। তারানাথ এবার পুঁথি বন্ধ করে বাইরের আকাশের কালো মেঘের দিকে তাকিয়ে আছে। আমরা বুঝতে পারছি তারানাথ মনে মনে কোনো একটা গল্প গুছিয়ে নিতে শুরু করেছে। এক্ষুনি সেটা বলতে শুরু করবে। তাই আমরা আর কিছু না বলে চুপচাপ বসে রইলাম। বাইরের বৃষ্টির ছাট মাঝে মাঝে হাওয়ার সাথে ঝাপটা দিয়ে এসে গায়ে লাগছে। দুই একবার বাজ পড়ার শব্দও হলো যেন। তারানাথ চুপ করে আমাদের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, তা তোমরা যখন গল্প না শুনে ছাড়বেই না, তখন তাহলে তোমাদের একবারের কথা বলি। একবার হাঁটতে হাঁটতে গিয়ে পড়েছিলাম বর্ধমান জেলার শক্তিগড়ের কাছের একটা গ্রামে। সেই গ্রামের নামটা এখন আমার ঠিক মনে নেই, কিন্তু সেই গ্রামে আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। সেই অভিজ্ঞতার কথাই তোমাদের না হয় আজ বলি। এবার আমি বেশ ভয়ও পেয়েছিলাম, বুঝলে? চরম বিপদের এক মুহূর্ত থেকে আমায় শেষে এ যে রক্ষা করেছিল তা আমি নিজেও জানি না। বোধহয় মধুসুন্দরী দেবী কিংবা অন্য কেউ। তারানাথ যখন এমন কথাগুলো বলে গল্প বলতে শুরু করে তখন বুঝতে পারি আজ অদ্ভুত কিছু একটা শুনতে চলেছি। আর তারানাথের কাছে যতই গল্প শুনি মনে হয় এর থেকে অদ্ভুত কিছু আর হতে পারে না। অথচ পরের বার ঠিক আবার অদ্ভুত কিছু একটা সে আমাদের শুনিয়ে দেয়। দেখতে দেখতে তারানাথের কাছে আজ অনেক দিন হলো আসছি, তবে আমরা দুজন তারানাথের কেমন একটা ভক্ত হয়ে উঠেছি। তার কথায় অবিশ্বাস করার ধৃষ্টতা বা অবিশ্বাসের কথা সরাসরি তারানাথকে কিশোরী কখনো বলতে পারে না, অথচ মাঝে মাঝে আমাকে বলে বসে। ঠিক তারানাথ গল্প শুরু করতে যাবে এমন সময় তারানাথের বাড়ির বাইরে একটা গাড়ির শব্দ পেলাম। গাড়ির শব্দ শুনে তারানাথ বাইরের দিকে তাকাতেই আমরা দুজনেও তাকালাম। তারানাথের বাড়ির ছোট্ট গলিটার সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়িটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর গাড়ির দরজা খুলে একজন সাদা পাঞ্জাবি পায়জামা পরা ভদ্রলোক নেমে এসে ছাতা খুলল। স্পষ্ট দেখতে পেলাম গাড়ির ভেতরে চালক বসে রয়েছে। ভদ্রলোক দরজা বন্ধ করে দিয়ে একবার এদিকে ওদিকে দেখল, তারপর দেওয়ালে ঝুলানো হেলে পড়া সাইনবোর্ডটাও দেখল, তারপর বাড়ির উঠোনের মধ্যে ঢুকল। আমি দেখতে পেলাম সে ধুতিটা সামান্য তুলে নিয়েছে, আর বাড়ির মধ্যে উঠোনে যেখানে জল জমেছে সেই জায়গাগুলো অতি সন্তর্পণে পা ফেলে ফেলে বাঁচিয়ে বাঁচিয়ে আসছে। তার কারণটা অবশ্যই বুঝতে পারলাম, তার পায়ে চামড়ার দামি জুতো রয়েছে। আরেকটু কাছে আসতেই দেখতে পেলাম তার 10টা আঙুলের মধ্যে প্রায় 8টা আঙুলেই আংটি। তার গলায় একটা সোনার চেন বাইরে ঝুলছে। তার চোখে একটা চশমা, মাথার চুল কাঁধ পর্যন্ত গিয়ে পড়েছে। সেই চুল পাট করে আঁচড়ানো। তার গোটা মুখে একটা আভিজাত্যের ছাপ রয়েছে। সে বাড়ির সামনে দাঁড়িয়ে ছাতা না বন্ধ করে এবার কেমন যেন একটা অদ্ভুত স্বরে বলল, আগে এইটা কি জ্যোতির্বিনোদ তারানাথ তান্ত্রিকের বাড়ি? তারানাথ কোনো উত্তর দিল না। কেমন যেন অদ্ভুতভাবে যেন লোকটার দিকে তাকিয়ে রইল। তাই দেখে কিশোরী বলে উঠল, হ্যাঁ, এটাই তারানাথ জ্যোতির্বিনোদের বাড়ি। ইনি হলেন তারানাথ। লোকটা যেন সে কথা শুনে সামান্য অবাক হয়ে গেল। আমি যেন অস্পষ্ট স্বরে শুনতে পেলাম, তারানাথ তান্ত্রিকের যে নাম শুনেছিলাম
তাতে তো মনে করেছিলাম তার বড় একটা অফিস রয়েছে, অনেক লোকজন থাকবে, কিন্তু এ তো দেখছি একদম গরিব, হাড় হাবাতের মতো অবস্থা। এর কি গণনা করার কোনো ক্ষমতা সত্যিই রয়েছে, নাকি সবই কথার কথা? কথাটা শুনেই আমার কেমন যেন রাগ হলো, কিন্তু সেই রাগটা প্রকাশ করতে পারলাম না। তার আগেই ভদ্রলোক সরাসরি তারানাথের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, ও, আপনি বুঝি তাহলে তারানাথ তান্ত্রিক? তা আপনি বুঝি ওইসব গণনা টননা করেন, তারপর ভেলকি দেখান, এই সমস্ত করেন আপনি? কথাটা শুনে তারানাথের কিন্তু রেগে যাওয়া উচিত ছিল, তবে তার মুখটা দেখলাম শান্ত হয়ে ভদ্রলোককে নিরীক্ষণ করছে। ভদ্রলোক ততক্ষণে ছাতাটা দাওয়ার এক পাশে রেখে উপরে উঠে এসেছেন। উনি কিন্তু একটু ইতস্তত করে চারিদিকে দেখতে লাগলেন। আমি বুঝতে পারলাম ঘরের অবস্থা কিংবা দাওয়ার অবস্থা দেখে তার মুখের এমন অবস্থা হয়েছে। আমি কিশোরীর দিকে তাকিয়ে চাপা স্বরে বললাম, এই কিশোরী, ভদ্রলোকের কেমন নাক উঁচু দেখেছো? এমনভাবে উঠে আসছে যেন এখানে মানুষ পা দিতে পারে না, আর জুতোটাও নিচে খুলেনি। ভদ্রলোক কিন্তু তখন তারানাথের উত্তর না শুনে আবার বলল, আপনার কথা তো অনেক শুনেছি, কিন্তু আপনার এমন দিন দরিদ্র অবস্থা কেন? আপনার কাছে নাকি অনেক ক্ষমতা রয়েছে, তা সেই সমস্ত ক্ষমতা দিয়ে বাড়িটারির চেহারা অন্তত পাল্টে ফেলতে পারেন তো? এভাবে কি কলকাতা শহরে ব্যবসা করা যায়? তারানাথ তখনও চুপ করে আগের মতোই ভদ্রলোকের দিকে তাকিয়ে দেখে চলেছে। আমার এবার সত্যি রাগ হলো। আমি তাই বললাম, আপনি কি প্রয়োজনে এসেছেন সেটাই বলুন না। একটি বিশেষ প্রয়োজনেই তো আমি এসেছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে ইনি আমায় সাহায্য করতে পারবেন না। এনার নিজেরই তো অবস্থা খারাপ, উনি আমায় সাহায্য করবেন কি? এই প্রথম তারানাথ সামান্য হাসল, তারপর হাসি মুখে ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, আপনার নামের আদ্যক্ষর গ দিয়ে যতদূর মনে হয়, আপনার জন্ম হয়েছে বৈশাখ মাসে রাতের বেলা, সেদিন ছিল পূর্ণিমা। আপনার জন্ম হয়েছে রাত 8:40। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, আর বোধহয় ঝড়ও হচ্ছিল। আপনি অনেক ছোটবেলায় আপনার মাকে হারিয়েছেন। যতদূর মনে হয় আপনার বয়স ছিল তখন ওই 7 বছরের মতো। 11 বছর বয়সে আপনার একটা বড় ফাঁড়া গিয়েছিল। আপনি তখন গ্রামেই থাকতেন। গ্রামে একবার ঢেকিতে আপনার পা আটকে গিয়েছিল। তখন থেকেই আপনার পায়ের সামান্য সমস্যা রয়েছে, তবে এখন ব্যাপারটা বোঝা যায় না, কারণ ব্যাপারটা আপনার অভ্যেস হয়ে গেছে। আর বোধহয় তার জন্য আপনি কোনো চিকিৎসা করিয়েছেন। আপনার বাবার নামের আদ্যক্ষর ছিল গ, আপনার মায়ের নামের আদ্যক্ষর ছিল ম। বর্তমানে আপনার স্ত্রীর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। আপনার স্ত্রীর নামের আদ্যক্ষর র। আপনাদের একটি কন্যা সন্তানও রয়েছে, তার বয়স যতদূর সম্ভব এখন 9 বছর। তার নামের আদ্যক্ষর স। আপনার তেজারতির ব্যবসা রয়েছে, তবে কয়েক মাস যাবৎ সেই ব্যবসা ভালো যাচ্ছে না। সম্প্রতি যতদূর মনে হয় মাসখানেকের মধ্যেই আপনি অনেক অর্থ লোকসান করেছেন, তবে সেই লোকসান আপনার ব্যবসার পেছনে নয়, অন্য কোনো একটা কারণ। বেশ কিছুদিন ধরে আপনার রাতের ঘুম ভালোভাবে হচ্ছে না। আপনার বাড়িতে কোনো একটা সমস্যা চলছে, তবে সেই সমস্যা অতি সাধারণ কিছু নয়। আপনার বাবা মারা গেছেন আজ থেকে প্রায় 5 বছর আগে। আপনার বাড়িতে আপনি, আপনার স্ত্রী, আপনার মেয়ে ছাড়া আর কেউই থাকে না। সম্প্রতি আপনার বাড়িতে কোনো কাজের লোক কাজ করতেও চায় না, কোনো একটা ভয়, যতদূর মনে হচ্ছে। আর তারানাথকে আর কিছু বলতে হলো না। তার আগেই ভদ্রলোক চামড়ার জুতো জোড়া বাইরে বৃষ্টির মধ্যে খুলে এলো। সে তারানাথের একেবারে পায়ের কাছে পড়ে যাওয়ার মতো করে বসে পড়ল। তারানাথের পায়ে হাত দিতেই তারানাথ পা গুটিয়ে নিয়ে বলল, আরে আরে এ কি করছেন? এইসব করার প্রয়োজন নেই। আপনি শান্ত হয়ে বসুন এখানে, তারপর আপনার যা বলার আছে আমায় বলুন। ভদ্রলোকের মুখের অবস্থা এবার যেন স্বাভাবিক হয়ে এসেছিল, আর সেটা দেখে সত্যি বলতে মনে মনে আমার খুব আনন্দ হয়েছিল।
কোনো মানুষের খারাপ সময়ে তার অবস্থার উপর আনন্দ পেতে নেই, সে কথা আমি জানি। কিন্তু এই বাড়িতে ঢোকার পর থেকেই তারানাথের প্রতি তার অবজ্ঞা আমায় কেমন যেন মনক্ষুণ্ণ করেছিল। তাই হঠাৎ করে তার এমন পরিবর্তন দেখে আমার বেশ ভালো লাগলো। ভদ্রলোক সামনে আমাদের পাশে তক্তাপোষের ওপরে বসে হাত জোর করেই বলল, ঠাকুরমশাই, কিছু মনে করবেন না, আমার মনে কিন্তু কোনো পাপ নেই। আসলে আপনার ওপর আমি কোনো রাগ করিনি। আপনি যা করেছেন তা আপনার এই সময়ের জন্য স্বাভাবিক। আপনি বেশ কিছু অর্থ এমন মানুষের পেছনে ব্যয় করেছেন যাকে আপনি বিশ্বাস করেছিলেন, কিন্তু সে আপনার বিশ্বাস ভঙ্গ করেছে। আপনাকে আমি এই সমস্ত কিছু বলতাম না, যেহেতু আমার গুরু আমায় শিখিয়েছিলেন নিজের ক্ষমতা কাউকে দেখাতে নেই। তবে যদি একান্তই তার মনে তোমার প্রতি অবিশ্বাস জন্ম নেয়, তখন তাকে তোমার ক্ষমতা দেখিয়ে তোমার প্রতি তার বিশ্বাস আনতে হবে। মানুষ যতক্ষণ না তোমায় বিশ্বাস করবে, ততক্ষণ তুমি তার কোনো সাহায্যই করতে পারবে না। তাই আমি এটা করেছিলাম। আপনার নাম যতদূর মনে হয় গৌরী প্রসন্ন, কি তাই তো? ভদ্রলোক হাত জোর করে রইল আর সেভাবেই বলল, আপনি ঠিকই বলেছেন ঠাকুরমশাই। আমার নামের আদ্যক্ষর গ দিয়েই। আমার পুরো নাম গৌরী প্রসন্ন মিত্র। আমি এক বড় বিপদে পড়েছি ঠাকুরমশাই, আর সেই বিপদে আমায় এক সাধু সাহায্য করতে এসেছিল। তবে সাহায্যের নাম করে সে আমায় কিছু অর্থ হাতিয়ে নিয়ে চলে গেছে, আর তারপর থেকেই আমার স্ত্রীর আরও বেশি সমস্যা শুরু হয়েছে। ঠাকুরমশাই, আপনার নাম শুনে আমি আপনার কাছে এসেছি, কিন্তু আপনার এমন অবস্থা দেখে আপনাকে বিশ্বাস করতে মন চাইছিল না আমার, সত্যি। কিন্তু এখন আমি বুঝতে পারছি আপনি আমায় সাহায্য করতে পারবেন। আপনি আমায় বাঁচান ঠাকুরমশাই, আমায় বাঁচান। তারানাথ তাকে বেশ কিছুক্ষণ ধাতস্থ হওয়ার সময় দিল। ভদ্রলোক একেবারে ভেঙে পড়েছেন। এখানে ঢোকার সময় তার মুখের যে অবস্থা ছিল, এখন তা একেবারে বদলে গিয়েছে। সত্যি বলতে এই মুহূর্তে ভদ্রলোকের জন্য আমার কেমন যেন খারাপ লাগতে শুরু করলো। ভদ্রলোক বেশ কিছুক্ষণ বসে নিয়ে তারপরে বলল, ঠাকুরমশাই, কোথা থেকে বলতে শুরু করব বুঝতে পারছি না। আসলে আমাদের গ্রামে একটা বাড়ি রয়েছে। সেই গ্রামের বাড়ি থেকে কয়েক বছর আগে আমি শহরে চলে এসেছি। গ্রামের জমি জমা আর আমাদের যা জমানো অর্থ ছিল, সেই সমস্ত দিয়েই এখানে একটা তেজারতির ব্যবসা খুলে বসেছি। ভগবানের আশীর্বাদে সেই ব্যবসা ভালোই চলছিল ঠাকুরমশাই। সেই ঘটনার কথা বলবো, যেই ঘটনার কথা বলবো সেইটা কয়েক বছর আগের কথা। আপনি ঠিকই বলেছেন, আমার মেয়ের বয়স 9 বছর। সব কিছুই ভালোভাবে চলছিল ঠাকুরমশাই, কিন্তু মাস দুয়েক থেকে হঠাৎ আমার স্ত্রীর শরীর খারাপ হতে শুরু করেছে। আমি অনেক ডাক্তার বুদ্ধি দেখাই, কিন্তু কিছুতেই কিছু হয় না। সে কেমন অদ্ভুত আচরণ করতে থাকে ঠাকুরমশাই। বাড়িতে কাজ ভালোভাবে করতে চায় না, সারাক্ষণ নিজের ঘরে বসে থাকে। মেয়েটিকেও তার কাছে আসতে দেয় না। সারা দিন ঘরের দরজা জানলা সব বন্ধ করে বসে থাকে। তার ঘরে ঢুকতে মাঝে মাঝে আমার তো কেমন ভয় ভয় করে ঠাকুরমশাই। তার ঘরে গেলেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হয় আমার। মনে হয় যেন শরীরটা ভারী হয়ে আসছে, চারপাশটা কেমন যেন অদ্ভুত হয়ে গেছে। আর সবসময় বলে নাকি তার ঘরের মধ্যে কতগুলো কাক ঘুরে বেড়াচ্ছে। সেই কাকের চিৎকারে নাকি সে বারবার শুনতে পায়। দুটো হাত দিয়ে কান চেপে ঘরের মধ্যে বসে থাকে। সে যখন একা থাকে তখন কিন্তু এই সমস্ত কিছু হয় না। আমি কিংবা অন্য কেউ তার ঘরে গিয়ে ঢুকলেই তার মধ্যে এমন চঞ্চলতা শুরু হয়। আবার মাঝে মাঝে সে স্বাভাবিক হয়ে যায়, বাড়ির বাইরে আসে, নিজের মতো কাজ করে না, মেয়ের সাথে কথাবার্তা বলো। আবার হঠাৎ করেই তার মধ্যে এমন পরিবর্তন চলে আসে। ঠিক কবে থেকে এমনটা হয়েছে বলো তো? এই দেখো, এই তুমি বলে ফেললাম, কিছু মনে করো না। আসলে তুমি আমার থেকে অনেকটাই ছোট তো, তাই। ঠাকুরমশাই, আমি আপনার ছেলের বয়সী। আপনি আমায় তুমি বলতে পারেন, তবে আপনাকে কিন্তু আমায় এই সমস্যা থেকে উদ্ধার করতেই হবে ঠাকুরমশাই। সে তুমি আগে আমায় সবটা খুলে বলো, তারপর তো আমি দেখবো যে কি ব্যবস্থা করা যায়।
ব্যাপারটা ক্রমে এমন হয়ে দাঁড়িয়েছে যে আমার মেয়েও এখন তার মায়ের কাছে যেতে ভয় পায়। তার কাছে গেলে সে এখন চিৎকার করে মেয়েকে দূরে সরিয়ে দেয়। একবার এমন হয়েছে, মেয়ে কাঁদতে কাঁদতে তার ঘরে গিয়ে ঢুকেছে। আমি ঘরের বাইরে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছি। মেয়েটা তার বিছানার উপর উঠে তার কোলের কাছে ঘেঁষতে যাবে, ঠিক একটা ধাক্কা দিয়ে মেয়েটাকে ঘরের মেঝের মধ্যে ফেলে দিয়েছে। বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, মেয়েটার মাথাটা আরেকটু হলে দেওয়ালে গিয়ে ধাক্কা খেত, তাহলে যে কি হতো তা আমি ভেবেই শিউরে উঠছি। আমি সেদিন একটু জোরেই চিৎকার করে স্ত্রীকে বকাবকি করেছিলাম, কিন্তু তা শুনে সে কাঁদতে শুরু করলো। দেখতে দেখতে চোখের সামনে বউটা কেমন শুকিয়ে যাচ্ছে ঠাকুরমশাই। কিচ্ছু খায় না, কিচ্ছু করে না, একভাবে ঘরের বিছানার মধ্যে পড়ে থাকে। আমি যদি ঘরের চাদর কিংবা বিছানা বদলাতে চাই তাহলে ও আমার দিকে তেড়ে আসে। ঘরের দরজা জানলা খুলতে দেয় না। আজ প্রায় মাস দুয়েক হয়ে গেল ঠাকুরমশাই, এমনভাবেই চলছে। প্রথম প্রথম ব্যাপারটা এত বাড়াবাড়ি রকমের ছিল না। তখন ডাক্তার বুদ্ধি দেখাতে পারতাম কিংবা বাইরের কাউকে এনে এ বিষয়ে কথা বলতে পারতাম, কিন্তু এখন আর সেসব করতে পারি না ঠাকুরমশাই। কেমন একটা ভয় ভয় দিন কাটাই ঠাকুরমশাই। একটা দিনের কথা বলি, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন। সে অনেক আগের কথা ঠাকুরমশাই। তখন আমরা এক ঘরেই থাকি। একদিন রাতের বেলা হঠাৎ কোনো একটা কারণে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখি আমার বউ বিছানার ওপর উঠে বসে আছে। গোটা ঘরে কোনো আলো নেই, অথচ ঘুমোতে যাওয়ার আগে আমরা একটা ছোট আলো জ্বালিয়ে ঘুমাই। আমি ঘুম থেকে উঠে কোনো রকমে চোখ কচলাতে কচলাতে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এত রাতে জেগে বসে আছো কেন, ঘুম আসছে না? তার কথার কোনো উত্তর নেই দেখে আমি বিছানায় উঠে তার দিকে তাকাতেই দেখতে পেলাম সে কেমন অদ্ভুতভাবে বিছানার ওপর উবু হয়ে বসে আছে। তার বসে থাকার ভঙ্গিটা দেখে মনে হলো যেন কোনো এক বয়স্কা মহিলা বিছানার ওপর বসে অদ্ভুতভাবে দুলছে। গোটা ঘরে কোনো আলো নেই। জানালা দিয়ে বাইরে থেকে সামান্য যেটুকু আলো আসছে তাতে তার দিকে তাকাতেই আমি ভয় পেয়ে সে একটু দূরে সরে গেলাম ঠাকুরমশাই। এক সমর্থ নারী বিছানার ওপর বয়স্ক মহিলার মতো বসে সামনে পেছনে দুলতে দুলতে অস্পষ্টভাবে কি যেন বলে চলেছে। আমাদের দুজনের মাঝখানে তখন আমার মেয়ে ঘুমোতো। মেয়েটার বোধহয় কোনোভাবে ঘুম ভেঙে গিয়েছিল। সে ঘুম থেকে উঠে তার মায়ের এই অবস্থা দেখে চিৎকার করে ওঠে। ঠাকুরমশাই, আমি তাকে জড়িয়ে ধরে বিছানার ওপর বসে আবার প্রশ্ন করি, কি হয়েছে তোমার, অমন করছো কেন, শরীর খারাপ করলো নাকি? সে কোথায় সেই প্রথমবারের মতো সে আমার দিকে ঘুরে তাকায় ঠাকুরমশাই। আমি স্পষ্ট দেখতে পাই তার দুটো চোখ কেমন যেন লাল হয়ে আছে। অমন লাল চোখ আমি কখনো দেখিনি ঠাকুরমশাই। কেউ যদি খুব নেশা করে থাকে কিংবা কারোর চোখে যদি লাল রং ঢেলে দেওয়া হয় তাহলে যেমন লাল হয়ে থাকবে তেমনি লাল। আপনি হয়তো বুঝতে পারবেন, কারণ অন্ধকারে সেই লাল রং আমি স্পষ্টভাবে দেখতে পেয়েছি। আর তার দুটো চোখ যেন অদ্ভুতভাবে জ্বলছে, আর সেভাবেই সে আমাদের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে সামনে পেছনে দৌড়ে চলেছে। আর তার সাথে সাথেই কেমন একটা অদ্ভুত গন্ধ চারপাশে আমি পাই। সেদিন ভয়ে আর সেই ঘরে আমি মেয়েকে নিয়ে ঘুমোতে পারিনি। মেয়েকে ঘর থেকে নিয়ে অন্য ঘরে এসে ঘুম পাড়ানোর চেষ্টা করি। মেয়ে আমার ভয় পেয়ে কাঁদতে শুরু করেছিল। কাঁদতে কাঁদতে সে একসময় ঘুমিয়ে পড়তে তাকে অন্য ঘরের বিছানায় শুয়ে রেখে আমি আবার সেই ঘরে ঢুকতে গিয়ে দেখি ঘরের দরজা বন্ধ। ঘরের ভেতর থেকে আমার বউয়ের অস্পষ্টভাবে কথাবার্তার আওয়াজ পাচ্ছিলাম আমি। যেন মনে হচ্ছিল সে ঘরের মধ্যে কারোর সাথে কথা বলছে, অথচ সেই ঘরে সে ছাড়া আর কারোর থাকার কথা নয়। সেই থেকেই শুরু ঠাকুরমশাই। হঠাৎ হঠাৎ তার ঘরের দরজা বন্ধ হয়ে যায়।
তখন প্রাণপণে চেষ্টা করেও সেই ঘরে ঢোকা যায় না। আবার আপনার থেকেই সেই দরজা কখনো যেন খুলে যায়, কিন্তু জানলা সবসময় বন্ধ থাকে ঠাকুরমশাই। একরকম বলতে গেলে আমি আর আমার মেয়ে অন্য ঘরে থাকার ব্যবস্থা করে নিয়েছি। বাড়িতে কোনো কাজের লোক থাকতে চায় না ঠাকুরমশাই। এমন ভয়ানক অবস্থার মধ্যে কে আর থাকতে চাইবে? টাকার চেয়ে তো প্রাণের মায়া বড়। আর সেই যে সাধকের কথা বললে, যে এসেছিল তোমার বাড়িতে, তার কথা ছাড়ুন ঠাকুরমশাই, সে একেবারে ভণ্ড এক সাধক। একদিন ঘরের মধ্যে বসে রয়েছি, মন মেজাজ এমনিতেই ভালো নেই। সেদিন বউয়ের শরীর সামান্য ভালো ছিল, সে ঘরে বসে নিজের মনে রয়েছে, খাওয়া দাওয়া করেছে, চুপচাপ বসে রয়েছে। তখন সেই সাধক এসে উপস্থিত হয়। সে আমায় বলল সে নাকি বুঝতে পেরেছে আমার বউয়ের ওপর কেউ একটা কালো জাদু করেছে, তাই সে আমার বউকে সেই অবস্থা থেকে বার করতে পারে। আমার অবস্থা বুঝতে পারছেন তো ঠাকুরমশাই? আমি তখন যে যা বলে তাই স্বীকার করে বসি। আমি শুধু এই অবস্থায় একটা সঠিক সমাধান খুঁজছিলাম, তাই তার কথায় বাড়িতে একটা পুজোর আয়োজন করলাম। সে নিজের মতোই রাতের বেলা আমার বাড়ির উঠোনে সমস্ত কিছু করলো। সেই পুজোর জন্য সে বেশ কিছু টাকাও নিল। তারপর আমার বউয়ের কপালে সেই পুজোর একটা লাল সিঁদুরের টিপ এঁকে দিয়ে চলে গেল। একটা ব্যাপার ঠাকুরমশাই, সেই টিপ আমার বউয়ের কপালে পড়াতেই সে কিন্তু কেমন শান্ত হয়ে এসেছিল, ঘুমিয়ে পড়েছিল। আমি ভেবেছিলাম হয়তো সব কিছু ঠিক হয়ে গেল, কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠেই সেই যে কে সেই, মনে হলো যেন আগের থেকে বেশি অশান্ত হয়ে উঠেছে আমার স্ত্রী। তার সেই রুদ্র রূপের সামনে আমি নিজে গিয়ে দাঁড়ানোর বা কিছু বলার সাহস করে উঠতে পারিনি। ঠাকুরমশাই, তারপর থেকে তার ঘরের দরজা বন্ধ হয়েই থাকে। সে কিছুই খায় না ঠাকুরমশাই, এমনকি জল পর্যন্ত খায় না, অথচ তার শরীর শুকিয়ে যাওয়া ছাড়া আর কোনো সমস্যার লক্ষণ মাত্র নেই। গোটা বাড়িটা কেমন যেন হয়ে আছে ঠাকুরমশাই। একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি, বাড়িতে কোনো পাখি আর বসে না। আগে সকালে কাক বসতো মাঝে মাঝে, ছোটোখাটো কোনো পাখি বাড়ির কাছে এসে বসতো, এখন সেটাও আর বসে না। বাড়ির সামনে কয়েকটা গাছ শখ করে লাগিয়েছিলাম, একদিন সকালে উঠে দেখি সেই গাছগুলো কেন যেন মরে গেছে। গোটা বাড়ির ওপর যেন কোনো এক কালো ছায়া পড়েছে ঠাকুরমশাই। ঠাকুরমশাই, আমি কিছু বুঝতে পারছি না কি করা উচিত। আপনি যদি আমার সাহায্য করেন তাহলে আমার আর কিছুই করবার থাকবে না। আপনি যদি আমায় সাহায্য না করেন তাহলে আমার আর কিছুই করবার থাকবে না ঠাকুরমশাই। চোখের সামনে একটা মানুষকে তারানাথের সামনে এভাবে ভেঙে পড়তে দেখে আমি আর কিশোরী একবার একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। বুঝতে পারছিলাম ভদ্রলোক সত্যিই একটা বড় সমস্যায় রয়েছে, কিন্তু তারানাথ যেন চিন্তিত মুখে তার দিকে তাকিয়ে আছে। তারপর এক সময় বলল, তোমার বাড়িতে একবার যাওয়ার প্রয়োজন। এভাবে তোমার মুখের কথায় কোনো কিছুই বোঝা সম্ভব নয়। তোমার স্ত্রীর সাথে যা হয়ে চলেছে তাতে কোনো একটা অশুভ শক্তি কিংবা অন্য কোনো শক্তির প্রভাব যে রয়েছে তা বুঝতে পারছি, তবে সেটা সামনে থেকে দেখা দরকার। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি চাইলে আমার সাথে আসতে পারেন। আমি আপনাকে নিয়ে গেলে মনে একটু বলও পাবো। তা তো ঠিক আছে, তবে আমার সাথে কিন্তু এই দুজনও যাবে। আসলে এরা আমার বড় কাছে, এদের না নিয়ে আমি একা একা যাব তা আমার মোটেই ভালো লাগবে না। তাতে তোমার কোনো আপত্তি নেই তো? প্রায় এক হাত জিভ কাটার মতো অবস্থা করে ভদ্রলোক বলল, এই সে কি কথা ঠাকুরমশাই, আপনার কাছের মানুষ মানে তো আমারও কাছের মানুষ। প্রথমে এখানে এসে আমি যা ব্যবহার করেছি তার জন্য আমি সত্যিই দুঃখিত। আপনাদেরকেও বলছি, মনে কোনো পাপ নেবেন না। আমি কিন্তু আসলে আমার খারাপ পরিস্থিতির কারণে এতটা উত্তেজিত ছিলাম, তাই দুর্ব্যবহার করে বসেছিলাম। বুঝতেই পারছেন তো আমার মাথা ঠিক নেই, যেরকম সময় চলছে। সত্যি বলতে আমাদের খারাপ লাগছিল, তাই কিশোরী বলল,
আপনার খারাপ সময় আপনি না হয় দুটো কথা বলে ফেলেছেন, তাতে যদি রাগ করে বসে থাকি তাহলে কি চলে? চলুন আপনার বাড়িতে গিয়ে দেখা যাক আপনার বিপদটা কি। আমরা তো রয়েছি, আপনি চিন্তা করবেন না। আর আপনি ঠিক মানুষের কাছে এসেছেন, তারানাথ তান্ত্রিক থাকতে আপনাকে ভাবতে হবে না। ভদ্রলোকের মুখে এবার সামান্য হাসি দেখা গেল। আমি বুঝতে পারছিলাম ভদ্রলোক ভেঙে পড়ার মুহূর্তে খড়কুটোর মতো তারানাথকে আঁকড়ে ধরতে চাইছে। আমিও ভাবছিলাম তারানাথ যদি ভদ্রলোকের এই সমস্যার সমাধান করতে পারে তাহলে তার যেমন একটা সুবিধে হয়, তার সাথে সাথে আমরাও তারানাথের ক্রিয়াকলাপ আরও একবার নিজের চোখের সামনে দেখতে পারব। তারানাথ কিন্তু আমাদের বসতে বলল আর নিজে ঘরের ভেতরে গিয়ে ঢুকল। তারপর যখন বেরিয়ে এলো তখন দেখতে পেলাম তার কাঁধে একটা কাপড়ের ঝোলা। কাপড়ের ঝোলাতে সে নিশ্চয়ই কিছু নিয়েছে যা তার কাজে লাগবে বলে সে ভেবেছে। তারপর আমরা বাইরে বেরিয়ে এসে ভদ্রলোকের গাড়িতে উঠে বসলাম। ভদ্রলোক বসেছেন চালকের পাশে আর আমরা উঠে বসলাম। পেছনের সিটে 3 জন। গাড়িটা বেশ বড়, আমাদের বসতে কোনো অসুবিধেই হলো না। সামনে থেকে ভদ্রলোক বলে উঠলেন, তাহলে চলি ঠাকুরমশাই। চলো চলো, এই তাড়াতাড়ি চলো, একটু পরেই আবার বৃষ্টি জোরে নামতে শুরু করবে। আমরা সেই ভদ্রলোকের সাথে তার বাড়ির কাছে গিয়ে পৌঁছলাম। বাড়িটা একতলা। বাড়িটায় বেশ কয়েকটা ঘর রয়েছে। বাড়ির বাইরে সামনে একটা ছোট্ট মতো বাগান রয়েছে, কিন্তু বাড়িটার চারপাশটা কেমন যেন অদ্ভুত বলে মনে হলো। আশেপাশে যে কয়েকটা বাড়িঘর দেখা যাচ্ছে সেই বাড়িটার থেকে এই বাড়িটায় কি যেন একটা আলাদা, কিন্তু সেটা কিছুতেই বুঝতে পারলাম না। গাড়ি থেকে নেমে তারানাথকে দেখলাম বাড়িটার গেটের সামনে কেমন অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। বাতাসে কি যেন একটা গন্ধ শোকার চেষ্টা করতে লাগলো। তারানাথের কাছে আগে আমরা যেসব গল্প শুনেছি তাতে কোনো অশুভ কিংবা শুভ শক্তির প্রভাব তারানাথ বুঝতে পারলে এমন আচরণ করে থাকে বলে জানি। তাই তার দিকে তাকাতেই এই দিনের আলোতে কেমন যেন একটু বুকটা কেঁপে উঠল। চোখ বন্ধ করে বাড়ির সামনে দাঁড়িয়ে বাতাসের গন্ধ শোকার চেষ্টা করছে তারানাথ, কিন্তু তারানাথের মুখের অস্বাভাবিক ভাব পরিবর্তন আমাদের কেমন যেন ভীত করে তুলল। তারানাথ যখন চোখ খুলল তার চোখ দেখে আমরা আরো ভয় পেয়ে গেলাম। তার চোখ সামান্য লাল হয়ে এসেছে, যেন মনে হচ্ছে কোনো একটা ব্যাপার তারানাথ বুঝতে পারছে। আর গোটা শরীর দিয়ে সেটা অনুভব করতে গিয়ে তারানাথের এই অবস্থা। গাড়ি থেকে নেমে সেই ভদ্রলোক গাড়ি ছেড়ে দিয়েছিলেন। তারপর এগিয়ে এসে তারানাথকে কিছু বলতে যাওয়ার আগেই তারানাথকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে নিজেও সামান্য চমকে উঠে চুপ করে দাঁড়িয়ে রইল। একবার আমাদের দিকে তাকিয়ে ইশারায় বোঝার চেষ্টা করলো যে কি হয়েছে, কিন্তু আমরাও তা তখনও কিছুই বুঝতে পারিনি, কারণ তারানাথ বেশ কিছুক্ষণ সেভাবে তাকিয়ে থেকে আমাদের দিকে তাকাতেই দেখতে পেলাম তারানাথের চোখ রক্তবর্ণ হয়ে এসেছে। সেই রক্তবর্ণ চোখের দিকে তাকিয়ে ভদ্রলোক কিন্তু এবার কেমন যেন ভয় পেয়ে গেলেন। তিনি সামান্য পিছিয়ে এসে তারানাথের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, কি হলো ঠাকুরমশাই, আপনার চোখ এমন লাল হয়ে গেছে কেন? তারানাথ গৌরীপ্রসন্ন বাবুর দিকে তাকিয়ে কেমন যেন গম্ভীর স্বরে বলে উঠল, তোর স্ত্রীকে এতদিন এভাবে ফেলে রেখেছিস কেন? এর আগে আমার কাছে এলি না কেন তুই বল দেখিনি? কত বড় সর্বনাশ তোর স্ত্রীর হয়ে গেছে তুই জানিস? তোকে যদি আমি এখন বাঁচাতে না পারি তাহলে কি হবে বল দেখিনি? তারানাথের কথায় ভদ্রলোক ভয়ে স্তম্ভিত হয়ে পড়লেন। তার সাথে আমরাও চমকে উঠলাম, কারণ তারানাথকে এভাবে কথা বলতে আমরা এর আগে কখনো শুনিনি। এই সামান্য সময়ে তারানাথের চরিত্রের ও ভাবের মধ্যে এমন অদ্ভুত পরিবর্তন হয়ে গেল কি করে? ভদ্রলোক প্রায় কাঁদো কাঁদো গলায় বলে উঠলেন, ও কথা বলবেন না, ও কথা বলবেন না ঠাকুরমশাই। ও বললে যে আমি মারা পড়বো। আপনি কিছু একটা করুন, আপনি যে করেই হোক আমার স্ত্রীকে বাঁচান। যত টাকা লাগে আমি সব দেবো ঠাকুরমশাই, আপনি করুন কিছু একটা। কথাটা শুনে তারানাথ কেমন যেন রেগে ওঠে। ভদ্রলোকের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, তুই আমায় টাকা দেখাতে এসেছিস? টাকা দেখাতে এসেছিস না? আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না।
এক্ষুনি এখান থেকে চলে যাব। এই তোমরা চলো দেখিনি। কথাটা বলেই তারানাথ কেমন যেন হেঁটে সেই বাড়ির কাছ থেকে বড় রাস্তার দিকে এগিয়ে যেতে লাগলো। আমরা দুজন অবাক হয়ে গেলাম। আমি কিশোরীর দিকে তাকিয়ে তারানাথের পিছু পিছু হাঁটতে শুরু করলাম। ভদ্রলোক কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছিল। সেও তারানাথের পিছু পিছু মিনতি করতে করতে বেশ খানিকটা এগিয়ে এলো। রাস্তার মোড় ঘুরে বাড়িটা আড়াল হতেই হঠাৎ তারানাথ দাঁড়িয়ে পড়ল। তারপরে বলল, তোমরা ওখানে দাঁড়িয়ে অমন বললাম বলে কিছু মনে করো না। এবার কিন্তু এই কথা শুনে আমরা আরো অবাক হয়ে গেলাম। তারানাথ এসব কি করছে? ভদ্রলোকও আমাদের মতো অবাক হয়ে গিয়েছিলেন। তিনি বললেন, কি হয়েছে বলুন তো ঠাকুরমশাই? তোমার বাড়িতে কোনো একটা শক্তি বড় শক্তভাবে বাসা বেঁধেছে, তাকে সহজে তাড়ানো যাবে না। তোমার বাড়িতে এখন ঢুকলে চলবেও না। তোমার বাড়িতে ঢুকতে হবে সন্ধে নেমে আসার পরে, সে সময় তার প্রভাব আরো বেশি হবে। এখন তোমার বাড়িতে ঢুকলে বেশি কিছু বোঝা যাবে না, বুঝলে? তবে একবার বাড়িতে ঢুকতে পারলে ভালো হতো, সবকিছু ভালোভাবে বোঝা যেত। তারানাথ রাস্তার মধ্যে দাঁড়িয়ে কি সব চিন্তা করতে লাগলো। আমি আর কিশোরী এগিয়ে গেলাম। আমি বললাম, বলছি দিনের আলোতে একবার বাড়ির ভেতরে ঢুকে ওনার স্ত্রীকে আপনি দেখে আসলে ভালো হতো না? তারপর না হয় যা ব্যবস্থা করার তারপরে করতেন। আপনি ওনাকে দেখে না আসা পর্যন্ত ভদ্রলোক কিন্তু মনে মনে শান্তি পাবেন না। ভদ্রলোকের মুখ দেখে মনে হলো আমার কথাটা তার মনঃপুত হয়েছে। তারানাথ আরও কিছুক্ষণ ভাবল, তারপরে আবার সেই বাড়ির সামনে এগিয়ে গেল। কিন্তু বাড়ির ভেতরে ঢোকার আগে দেখতে পেলাম হঠাৎ ডান হাতটা মুখের সামনে এনে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ল। তারপর হাতটা নিজের শরীরে একবার বুলিয়ে নিল। তারপর সেই একইভাবে মন্ত্র পড়ে আমাদের তিনজনের গায়েও হাত বুলিয়ে দিল। আমরা বুঝতে পারলাম তারানাথ আমাদের সবার দেহ বন্ধন করে দিল। তারপর বাড়ির ভেতরে তারানাথ পা রাখতে একটা আশ্চর্য ব্যাপার ঘটল। এই দিনের আলোতে কোথা থেকে যেন অনেকগুলো কাক ডেকে উঠল। আমরা দেখতে পেলাম বাড়ির পেছনের দিক থেকে কতগুলো কাক আকাশের দিকে উড়ে গেল। তবে সেই কাকগুলোর ডাক যেন বড়ই তীক্ষ্ণ। তাদের ডাক যেন আমাদের কানে এসে ঢুকতে লাগলো। আমি বাধ্য হয়ে কানের উপর হাত চাপা দিলাম। বেশ কিছুক্ষণ সেই কাকগুলো বাড়ির আশেপাশে ঘুরতে ঘুরতে চিৎকার করতে লাগলো। তারপর হঠাৎ করে একদিকে উড়ে চলে গেল। তারানাথ একভাবে সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বাড়ির ভেতরে পা রাখতেই তারানাথের গোটা শরীরটা কেমন যেন কেঁপে উঠল। এবার দেখতে পেলাম তারানাথের চোখ বন্ধ হয়ে রয়েছে। চোখ বন্ধ অবস্থায় শান্ত গলায় সে বলল, দক্ষিণ কোণের ঘরে তোমার স্ত্রী রয়েছে কি, তাই তো? হ্যাঁ ঠাকুরমশাই। এরপর কিন্তু আর কোনো কথা বলল না। তারানাথ সোজা বাড়ির ভেতরে ঢুকতেই ভদ্রলোক এগিয়ে গিয়ে ঘরের দরজা খুলে দিলেন। ঘরের ভেতর থেকে একটা ছোট্ট মেয়ে বাইরে বেরিয়ে এলো। আমরা বুঝতে পারলাম এটাই ভদ্রলোকের সেই মেয়ে। মেয়েটার চোখে মুখে ভয়। ভদ্রলোক মেয়েটাকে জড়িয়ে ধরে কোলে তুলে নিলেন। তারপর আমরা সবাই মিলে দক্ষিণের সেই ঘরের দিকে এগিয়ে যেতেই ঘরের ভেতর থেকে চিৎকার ভেসে আসতে লাগলো, চলে যা, চলে যা, তোরা যে এসেছিস চলে যা, না হলে কিন্তু ক্ষতি করে দেব, তোদের সবার ক্ষতি করে দেব। তারানাথ এগিয়ে গিয়ে ঘরের দরজায় একটা ধাক্কা দিল, কিন্তু ঘরের দরজা খুলল না। মনে হলো দরজাটা ভেতর থেকে বন্ধ। তারানাথ একবার পেছনের দিকে তাকালো। আমরা তিনজন তারানাথের পেছনে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এতক্ষণ ধরে যা ঘটে চলেছে তাতে আমাদের মনের ভেতরটায় সামান্য ভয় দেখা দিতে শুরু করেছে। এই দিনের আলোতেই আমাদের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। তারানাথ তখন তার ঝোলার ভেতর থেকে একটা পুরনো হয়ে যাওয়া সাদা রঙের হার বার করে আনলো। তারপর সেই হারটাকে দরজার সামনে 3 বার ঘুরিয়ে নিচু স্বরে কি একটা মন্ত্রোচ্চারণ করে হারটা ঘরের দরজায় ঠেকাতেই ঘরের ভেতর থেকে সেই মহিলার গলায় একটা চিৎকার ভেসে এলো। কিন্তু চিৎকারটা একবার ভেসে এসেই বন্ধ হয়ে গেল।
আর তার সাথে সাথে আমরা অবাক হয়ে দেখতে পেলাম ঘরের দরজাটা যেন খুলে গেল। কিন্তু স্পষ্ট দেখতে পেয়েছি একটু আগে পর্যন্ত দরজাটা বন্ধ ছিল। ঘরের ভেতর এই দিনের আলোতে সামান্য অন্ধকার, আর তার সাথে ঘরের দরজা খুলতে একটা কেমন যেন উদ্ভট গন্ধ আমাদের নাকে এসে ধাক্কা দিল। কোনো ঘরে যদি মানুষ না থাকে, সেই ঘরটা একভাবে বন্ধ থেকে যায় অনেক দিন, তাহলে সেই ঘর থেকে যেমন গন্ধ ভেসে আসার কথা তেমনই গন্ধ ভেসে আসতে লাগলো। তাছাড়া আরও একটা গন্ধ ভেসে আসছিল, যেটা ঠিক স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। একটা খারাপ গন্ধ, যে গন্ধটা বলে বর্ণনা করা যায় না। তারানাথ ঘরের ভেতরে ঢুকতেই ঘরের ভেতরে একটা সামান্য শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যেতে লাগলো, যেন কেউ খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। অথচ কোনো শব্দ কিন্তু আর ভেসে আসছিল না। ভদ্রলোক পেছনে মেয়েটিকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। মেয়েটি বাবার কোলের ওপর মুখ গুজে কেঁদে চলেছিল একইভাবে। আমরা তারানাথের পেছনে পেছনে সামান্য উঁকি দিয়ে ঘরের ভেতরে তাকাতেই যে দৃশ্যটা দেখতে পেলাম, তাতে আমাদের মনের ভয় আরো দ্বিগুণ হয়ে গেল। ঘরের সবকটা জানলা বন্ধ, তাই ঘরটা সামান্য অন্ধকার হয়ে আছে। দরজা খোলার জন্য যেইটুকু আলো ঘরে গিয়ে পড়েছে, তাতে দেখা যায় ঘরের ভেতরে ময়লা কালো হয়ে যাওয়া বিছানার উপরে এক মহিলা বসে আছে। মহিলার পরনে একটা লাল রঙের শাড়ি, তার মাথার এলোমেলো চুল মাথার দুপাশে আর মুখের সামনে এসে পড়েছে। সেই মহিলা বিছানার উপরে অদ্ভুতভাবে বয়স্ক মহিলার মতন বসে সামনে পেছনে উবু হয়ে দুলছে। কোনো রোগীর ঘরে এলে যেমন একটা অবস্থা দেখা যায়, ঠিক তেমনই একটা অবস্থা আমরা দেখতে পেলাম। আর সেই এক অদ্ভুতভাবে দুলতে থাকা মহিলার মুখ থেকে একটা অদ্ভুত চাপা স্বরে কথাবার্তা ভেসে আসছিল, কিন্তু সেই সমস্ত আমরা কিছুই বুঝতে পারছিলাম না। তারানাথ সামান্য কয়েক পা এগিয়ে গিয়ে সেই হাড়টা বিছানার এক পাশে ঠেকাতেই সেই মহিলা এবার মুখ তুলে আমাদের দিকে তাকালেন। তার মাথার চুলগুলো হঠাৎ এক ঝটকায় এক পাশে সরে যেতেই আমরা তার মুখ দেখতে পেলাম। কি বিভৎস সেই মুখ! যেন কোনো মহিলার মুখ আমরা দেখছি না, আমরা দেখছি এক বৃদ্ধার মুখ। তার মুখের চতুর্দিকে বয়সের বলি রেখা পড়েছে, মুখের চামড়া কুঁচকে গেছে, আর সেই মুখের মধ্যে দিয়ে উঁকি মারছে দুটো উজ্জ্বল লাল রঙের চোখ। সেই অদ্ভুত মুখটা দেখে তারানাথ এক মুহূর্তের জন্য ভয় পেয়ে এক পা সরে এসেছিল, আর সেই সরে আসার জন্যই বোধ হয় সেই মহিলা এবারে হেসে উঠলেন। এমন বিভৎস হাসি আমরা জীবনে কখনো শুনিনি। হাসতে হাসতে তারও মুখের এক পাশ বেয়ে লালা পড়তে লাগলো। তারপর এই অল্প আলোতে দেখতে পেলাম তার বিছানার সামনের কাপড়টা সামান্য ভিজে গেছে। এবার বোঝা গেল তার মুখের লালা পড়ে সামান্য বিছানাটুকু ভিজে গেছে। একটা দুর্গন্ধ আর সেই বিভৎস ভয়ঙ্কর মুখ দেখে আমরা কয়েক পা পিছিয়ে এসেছিলাম। একমাত্র তারানাথ ঘরের ভেতরে ছিল। ঠিক সেই সময় ঘরের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আমরা ভয় পেয়ে ঘরের দরজার উপরে বারবার ধাক্কা দিতে লাগলাম, কিন্তু ঘরের দরজা খুলল না। সেই বদলে সেই হাসিটা আরো বেড়ে উঠতে লাগলো। একটা প্রবল ভয় আমাদের আচ্ছন্ন করে ফেলেছিল। ভদ্রলোক চিৎকার করে বলে উঠলেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, কি হলো আপনার? তার চিৎকার শুনে তার কোলে থাকা মেয়েটি যেন আরো জোরে জোরে কাঁদতে শুরু করলো। সে এক ভয়ঙ্কর অবস্থা। ভদ্রলোকের চিৎকার, তার সাথে মেয়েটির কান্না এবং ঘরের ভেতর থেকে ভেসে আসা সেই মহিলার হাসি, আর এই সমস্ত কিছু ছাড়িয়ে আরো একটা অদ্ভুত শব্দ আমরা শুনতে পেলাম।
বাড়ির বাইরে সেই কাকগুলো আবার জড়ো হতে শুরু করেছে। তাদের বিভৎস কর্কট স্বরে চিৎকার যেন আশপাশটা মুখরিত করে তুলতে লাগলো। দরজার উপর আমি আর কিশোরী প্রাণপণে আঘাত করে চলেছি। বারবার মনে হচ্ছে তারানাথের যদি কোনো ক্ষতি হয়ে যায়। আমরা জানি তারানাথ সাধনায় অনেক শক্তি পেয়েছে, তাছাড়া তার উপর মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে। কিন্তু এই দিনের বেলায় এমন একটা পরিস্থিতিতে পড়ে কোনো মানুষ কি ঠান্ডা মাথায় থাকতে পারে? বেশ কিছুক্ষণ এইভাবে সময় কেটে যাওয়ার পরে ঘরের দরজাটা আবার আপনা আপনি খুলে গেল। আমরা দেখতে পেলাম সেই মহিলা তখনও বিছানার উপরে একইভাবে বসে রয়েছে, আর তারানাথ দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসছে। তারানাথের মুখে চিন্তার ভাব। তারানাথ একটাও কথা না বলে বাইরে বেরিয়ে এসে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, তোমার মেয়েটিকে সামান্য সময়ের জন্য তার ঘরে রেখে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ভদ্রলোক মেয়েটিকে ঘরে রেখে দরজা বন্ধ করে বাইরে এলো। মেয়েটি তখনও কেঁদে চলেছে। আমরা বুঝতে পারছিলাম তাকে ঘরে রেখে আসাতে ভদ্রলোকের আপত্তি ছিল, কিন্তু তারানাথ হয়তো এমন কিছু বলবে যেখানে তার থাকাটা ঠিক নয়। আমরা বারান্দার কাছে চেয়ার টেনে নিয়ে চারজনে বসলাম। তারপর তারানাথ বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দেবী ধূমাবতীর নাম শুনেছ? ভদ্রলোক অবাক হয়ে তারানাথের দিকে তাকিয়ে বলল, নামটা শোনা শোনা বলে মনে হচ্ছে ঠাকুরমশাই, কিন্তু কোথায় যে শুনেছি সেটা ঠিক মনে করতে পারছি না। সে কথায় তারানাথ যেন অবাক হল। সেভাবেই বলল, সত্যি শুনেছ? কিন্তু সে কথা তো তোমার শোনার কথা নয়। দেবী ধূমাবতীর কথা আছে দশ মহাবিদ্যায়, তাছাড়া তো আর কোথাও তোমার শোনার কথা নয়। না ঠাকুরমশাই, আমি শুনেছি যতদূর মনে পড়ছে আমাদের গ্রামে ধূমাবতীর একটা মন্দির আছে। আমাদের গ্রামের শ্মশানের কাছে ধূমাবতীর মন্দির রয়েছে বটে। যতদূর মনে হয় একটা কাকের ওপর ধূমাবতীর মূর্তি বসে রয়েছে। তার কথায় তারানাথের চোখ বড় বড় হয়ে এলো। সে যেন চিন্তিত স্বরে বলল, একটা কথা বলো তো আমায় গৌরী প্রসন্ন, তুমি কি মাস দুয়েক আগে কিংবা তার আগে কখনো গ্রামের বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ ঠাকুরমশাই, ঠিক বলেছেন। আমি গ্রামের বাড়িতে একবার গিয়েছিলাম। তখন আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে গিয়েছিলাম সেখান থেকে ফিরে আসার কয়েকদিন পর থেকেই আমার স্ত্রীর এমন অবস্থা। আপনি বললেন বলে আমার মনে পড়ল। সর্বনাশ! তোমার সেই গ্রামের বাড়িতে তোমার স্ত্রী কি এমন কিছু করেছিল যাতে দেবী ধূমাবতী কিংবা অন্য কেউ তার উপর রুষ্ট হতে পারে? তোমার কি এমন কিছু মনে হয়? সে তো ঠিক বলতে পারবো না ঠাকুরমশাই, তবে আমাদের গ্রামের শ্মশানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। হ্যাঁ, সেই কথাটা আপনাকে বলি, তবে যদি আপনার কোনো সুবিধা হয়। এ কথা বলে ভদ্রলোক বলতে শুরু করলেন। আমরা তিনজনে চুপ করে বসে তার কথা শুনতে লাগলাম। আমাদের গ্রামের বাড়িটা প্রত্যন্ত গ্রামে। সত্যি কথা বলতে কি, সেদিকে এখনো বিজলিবাতি গিয়ে পৌঁছয়নি। গ্রামের বাড়িতে যখন আমরা গিয়েছিলাম ঠিক তারপরেই আমাদের গ্রামের পাশের বাড়ির একজন মারা যায়। তখন তাদের সবাইকে নিয়ে আমরা শ্মশানে গিয়েছিলাম। শ্মশানটা আমাদের বাড়ি থেকে খানিকটা কাছেই বলা যেতে পারে, আর সেই কারণে আমার সাথে আমার স্ত্রীও গিয়েছিল। তবে বউ শ্মশানের মধ্যে একদমই যায়নি, এক কোণে একটু দূরে দাঁড়িয়েছিল। সেই শ্মশানে এক সন্ন্যাসী থাকত। সেই সন্ন্যাসী নাকি আবার সব সাধনা করত। সেই সন্ন্যাসী কোনোভাবে আমার স্ত্রীকে দেখতে পেয়েছিল ঠাকুরমশাই। তারপর সেই সন্ন্যাসী আবার আমার বাড়িতে এসে হাজির হয়। সে তারপর আমার স্ত্রীর সাথে একবার দেখা করতে চায়। আমি যতই তাকে বলি দেখা হবে না, ততই সে বারবার আমায় একই কথা বলতে থাকে। শেষে আমি একটু বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দিই। তখন সে বলে যায় তাকে অপমান করার প্রতিশোধ সে নেবে। তারপর একদিন রাত্রে ঘরের মধ্যে শুয়ে রয়েছি, হঠাৎ মনে হলো আমার স্ত্রী ঘর থেকে বেরিয়ে বাইরে চলে যাচ্ছে। প্রথমে মনে করলাম প্রাকৃতিক কোনো কারণে হয়তো বাইরে যাচ্ছে, কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে যাবার পরেও যখন বউ আমার ঘরে এলো না,
তখন আমার কেমন সন্দেহ হলো। আমি বাইরে বেরিয়ে পড়লাম। আগেই বলেছি বাড়ি থেকে শ্মশানটা খুব একটা বেশি দূরে নয়। বাইরে বেরোতেই আমার কেমন যেন মনে হলো বউ আমার বাড়ির মধ্যে নেই, বাইরে কোথাও গেছে। চারিদিকে অন্ধকার ঠাকুরমশাই। আমার হঠাৎ করেই কেন জানি না সেই সাধুর কথা মনে পড়ে গেল। মনে মনে ভয় পেলাম। সাধুদের অনেক ক্ষমতা থাকে, তারা অনেক কিছু করতে পারে। সেই সাধুকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমি বেশ খানিকটা ভয় পেয়ে হাঁটতে হাঁটতে সেই শ্মশানের দিকে যেতে শুরু করলাম। বেশ খানিকটা এগিয়ে যেতেই এই শিয়ালের ডাক শুনতে পেলাম। গ্রামের দিকে শ্মশান মানে সেই আপনি বুঝতে পারছেন ঠাকুরমশাই, সে কত ভয়ঙ্কর। এখানে ওখানে মানুষের হাড় গোড় পড়ে আছে, এমনকি অর্ধেক পুড়ে যাওয়া মৃতদেহ মাঝে মাঝে মানুষ ফেলে রেখে পালিয়ে যায়। আমি বেশ খানিকটা শ্মশানের কাছে এগিয়ে গিয়েছি। দেখতে পেলাম শ্মশানের দিক থেকে একটা নিভিয়ে আসা চিতার ধোঁয়া তখনও উড়ে চলেছে। শ্মশানের একটা জায়গায় সামান্য আগুন জ্বলতে দেখতে পেলাম। আর সেটা দেখতে পেয়েই আমার মনে ধারণা হলো আমার স্ত্রী সেদিকেই গেছে। মনের মধ্যে একটা ভয় আর একটা রাগ নিয়ে শ্মশানের ভেতর পা রাখতেই আমার গোটা শরীরটা কেমন যেন কেঁপে উঠল। আমার মনে হলো শ্মশানের আশেপাশে কেউ যেন আমাদের দেখছে, অথচ তাদের আমি দেখতে পাচ্ছি না। গ্রামের দিকে এসব অশরীরীর কথা অনেকেই বলে থাকে। ঠাকুরমশাই শহরে বাস করি তো, তাই সেসব বুঝতে পারবো না। কিন্তু গ্রামের দিকে পড়লে তখন সেসব কথাই বিশ্বাসযোগ্য হয়। আমারও তাই মনে হচ্ছিল আমার চারপাশে কেমন যেন কালো কালো সব ছায়ামূর্তিরা ঘুরে বেড়াচ্ছে। আমার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠছিল ঠাকুরমশাই, কিন্তু বারবার তাকিয়েও কাউকে দেখতে পারছিলাম না। মাঝে মাঝেই মনে হচ্ছিল শ্মশানের চারপাশ থেকে কারা যেন হেসে উঠছে। কিন্তু তবুও মনের মধ্যে একটা প্রবল ইচ্ছে ছিল যে আমার স্ত্রী সেখানে গেছে নাকি তা দেখব। এমনটা হয় ঠাকুরমশাই, আপনি দেখবেন মাঝে মাঝে কোনো একটা ব্যাপারে হঠাৎ করেই আমরা বুঝতে পেরে যাই। আমিও বুঝতে পেরে গিয়েছিলাম ওই সাধু কোনোভাবে আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে। এই তন্ত্র মন্ত্র সবাই না বুঝলেও গ্রামের সবাই বলতো সাধুরা নাকি অনেক কিছু করতে জানে। আর আমার তাই মনে হয়েছিল ওই সাধু বোধহয় আমার বউকে কোনোভাবে সম্মোহন করে ডেকে নিয়ে গেছে। তা না হলে ঠাকুরমশাই আমার বউ খুব ভালো। মনের মধ্যে নানা টানা পড়েন আর তার সাথে একটা ভয় নিয়ে আমি শ্মশান দিয়ে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম সেই আগুন জ্বলা জায়গাটার দিকে। একটু এগিয়ে যেতেই বুঝতে পারলাম যেখানে আগুন জ্বলছে সেখানে সেই সাধু বসে আছে, আর তার ঠিক উল্টো দিকে একজন বসে আছে। আমার মনের মধ্যে ধারণাটা তীব্র হলো ঠাকুরমশাই, আমার স্ত্রী। আর তখনই আমি হঠাৎ করে একটা ব্যাপার দেখতে পেলাম ঠাকুরমশাই। সেই সাধুর ঠিক পিছনে একটা লম্বা কালো ছায়ামূর্তি যেন দাঁড়িয়ে আছে। ব্যাপারটা দেখে আমার বুকের রক্ত যেন জল হয়ে এলো। অত লম্বা ছায়ামূর্তি কোনো মানুষের হতে পারে না, কিন্তু আমার মনের মধ্যে তীব্র ইচ্ছে আমার তার কাছে ফিরিয়ে আনতেই হবে। আর তাই আর কিছু না ভেবে আমি দৌড়াতে শুরু করলাম। মনের মধ্যে যত ভগবানের নাম মনে আসে তো সব জপ করতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পরে সেই সাধু আমায় দেখতে পেয়ে চিৎকার করে উঠল, তুই তুই এখানে কেন এসেছিস? চলে যা, এখান থেকে চলে যা। আমি এমনি রেগেছিলাম তার উপর। তারপর তার মুখে ওইসব শুনে রাগ যেন চরমে উঠল। আমি পিছনের কালো ছায়ামূর্তিটাকে একদম অগ্রাহ্য করে তার দিকে এগিয়ে গিয়ে বললাম, তবে রে বেটা ভণ্ড সাধু, আমার স্ত্রীকে বাড়ি থেকে ডেকে এনেছিস? বলেই সেই যজ্ঞের আগুনের মধ্যে মারলাম এক লাথি।
সাথে সাথেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ল আর যজ্ঞ ভণ্ড হয়ে গেল। সাধু আমার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, আমার যজ্ঞ তুই ভণ্ড করে দিলি? তুই জানিস আমি কে? আমি তোর কত বড় ক্ষতি করতে পারি? আমি সেসব শোনার মতো অবস্থাতেই ছিলাম না। সাধুর সামনে বসে থাকা আমার বউকে আমি 2 হাত দিয়ে তুলতে যেতেই সে যেন অজ্ঞান হয়ে পড়ে গেল। তার শরীরটাকে আমি তুলে নিয়ে শ্মশান থেকে বেরিয়ে আসতে আসতে একবার পিছনের দিকে তাকিয়ে দেখলাম, সেই সাধু তখন আমার দিকে তাকিয়ে রয়েছে। আর ছড়িয়ে পড়া আগুনের মধ্যে তার মুখের রাগ আমি দেখতে পেলাম। কিন্তু ততক্ষণে তার পিছনে সেই কালো ছায়ামূর্তি কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। আমি বউকে বাড়ি নিয়ে আসি, তার জ্ঞান ফিরতেই সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তার কিছুই মনে ছিল না ঠাকুর মশাই। তারপরে সেই গ্রাম থেকে চলে এসেছিলাম। এতক্ষণ পর্যন্ত এত কথা শুনে তারানাথ অধৈর্য হয়ে বলে উঠল, কিন্তু এই সবের মধ্যে তো ধূমাবতীর কোনো উল্লেখ নেই। সেই সাধুকে তুমি রুষ্ট করেছিলে, তাই সেই সাধু হয়তো তোমার বাড়িতে আবার এসেছিল তোমার বউয়ের ক্ষতি করার জন্য। আর সেখানে এসেই বুঝতে পেরেছে তোমার বউয়ের উপরে ধূমাবতীর আক্রোশ পড়েছে, তাই সে হয়তো তার প্রভাব আর একটু বাড়িয়ে দিয়ে গেছে। আমি সেটা তার ঘরে গিয়ে বুঝতে পেরেছি, কিন্তু দেবী ধূমাবতী তোমার বউয়ের উপর রাগ করলো কেন সেটাই আমি বুঝতে পারছি না। আমাদের ধূমাবতীর মন্দির রয়েছে ঠাকুর মশাই। আমার স্ত্রী সেই গ্রামে মন্দির দেখতে একদিন গিয়েছিল, তবে সেখানে কিছু হয়েছিল কিনা সে কথা আমি বলতে পারবো না। তারানাথ বেশ কিছুক্ষণ বসে চিন্তা করল, তারপরে বলল, দেখো গৌরী প্রসন্ন, তোমার স্ত্রীকে সম্পূর্ণ সুস্থ করা আমার হাতে নেই। আমি সামান্য কিছু ক্রিয়া করে তোমার স্ত্রীকে বশে রাখতে পারবো। তাকে সম্মোহন করে আমি তার এই ভয়ানক অবস্থা থেকে তাকে বিরত করে রাখতে পারবো। কিন্তু তোমায় গ্রামে একবার ফিরে যেতেই হবে। তোমার গ্রামের সেই মন্দির থেকে তোমায় সেই দেবীর পায়ে ছুঁয়ে একটা সিঁদুর নিয়ে আসতে হবে। সেই সিঁদুর তোমার স্ত্রীর কপালে ছুঁয়ে দিতে পারলেই সে সুস্থ হয়ে যাবে আমার মনে হয়। কোনোভাবে বিপদ কাটানোর ওই একটাই রাস্তা রয়েছে। এই কাজটা তোমায় যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। আর সেই সময় তোমার স্ত্রী এই বাড়িতেই থাকবে, কারণ এই বাড়ি থেকে তাকে কোথাও বার করে নিয়ে যাওয়া যাবে না। তবে তোমার কোনো চিন্তা নেই, তুমি যতদিন না ফিরে আসবে ততদিন আমি তোমার বাড়ির বাইরেই পাহারায় থাকব। এরপর গোটা ব্যাপারটা খুব দ্রুত ঘটে গেল। গৌরীপ্রসন্ন বাবু ঠিক করল পরদিন সকালে সে গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বে, আর তারানাথ পরদিন সকাল থেকে এই বাড়ির বাইরেই থাকবে। তবে আমাদের সেদিন বাড়ি ফিরে আসতে হলো। মনের মধ্যে একটা ব্যাপার রয়ে গেল। আসলে কি ঘটতে চলেছে তা দেখার জন্য প্রবল একটা উত্তেজনা মনের মধ্যে ছিল। এই ঘটনার একদিন পরে অফিস ছুটি হওয়ার পরে বিকেলের দিকে আমরা সেখানে গিয়ে পৌঁছই, কারণ গৌরীপ্রসন্নবাবু বলেছিল তার গ্রামের বাড়িতে গিয়ে সেই ধূমাবতীর মন্দিরে দেবীর পায়ে সিঁদুর ছুঁয়ে আনতে তার বিকেল হয়ে আসবে। আমরা ওনার বাড়িতে যখন পৌঁছলাম তখন দেখতে পেলাম তারানাথ বাইরে পদ্মাসনে বসে রয়েছে। আমরা তার পাশে গিয়ে বসতেই তারানাথ চোখ খুলে আমাদের দেখতে পেয়ে সামান্য হাসল। তারপরে বলল, ও তোমরা এসেছো, বসো তাহলে। আশা করছি গৌরীপ্রসন্ন বাবু আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। আমি বুঝতে পেরেছি সে শহর থেকে সামান্য কিছুটা দূরে রয়েছে, ট্রেনেই রয়েছে। কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে, তারপর এই বিপদ থেকে তাদের রক্ষা করা যাবে। আমরা তারানাথের পাশে বসে রয়েছি। এমন সময় কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, এই দেবী ধূমাবতীর ব্যাপারে তো আমরা তেমন কিছু জানি না, কিছু বলুন। দেবী ধূমাবতীর কথা রয়েছে 10 মহাবিদ্যায়। দেবী ধূমাবতী সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রদান করেন। তিনি সকল বিপদ থেকে ভক্তকে উদ্ধার করেন এবং জ্ঞান ও মোক্ষ ফল সহ সকল অভীষ্ট বস্তু প্রদান করেন। শত্রুনাশের উদ্দেশ্যে তার পুজো করা হয়। ধূমাবতীর পুজো আইবুড়ো, বিধবা বা সর্বত্যাগী সন্ন্যাসীদের পক্ষেই প্রশস্ত বলে মনে করা হয়।
বারাণসীতে অবস্থিত ধূমাবতী মন্দিরে দেবী অমঙ্গল সূচক বিষয়গুলির ঊর্ধ্বে স্থানীয় রক্ষাকর্ত্রীর মর্যাদা লাভ করেছেন। এখানে বিবাহিত যুগলেও তার পুজো দিয়ে থাকেন। যদিও ধূমাবতীর মন্দিরের সংখ্যা অপেক্ষাকৃত কম, তা সত্ত্বেও শ্মশান বা বন অঞ্চলে তান্ত্রিক পদ্ধতিতে তার নিয়মিত পূজা হয়ে থাকে। ধূমাবতীকে দশমহাবিদ্যায় বিদ্যা ও কুৎসিত বিধবা রূপে বর্ণনা করা হয়েছে। তিনি শীর্ণকায়া, দীর্ঘকার, রোগগ্রস্তা ও পাণ্ডুর বর্ণা। তিনি অশান্ত ও কুটিল হৃদয়। তার দেহে অলঙ্কারাদি নেই। তিনি পুরনো মলিন বস্ত্র পরিধান করে থাকেন। তিনি মুক্তকেশী। তার চক্ষু দুটি ভয়ঙ্কর। নাসিকা দীর্ঘ ও বক্র। তার তীক্ষ্ণ দাঁতের কয়েকটি পড়ে গেছে। হাসলে তাকে ভোগলা মনে হয়। তার কর্ণদ্বয় কুৎসিত ও অসম আকার বিশিষ্ট। তার স্তন লম্বমান এবং তিনি এক হাতে একটি কুলো ধরে থাকেন এবং অপর হাতে বর মুদ্রা বা চিন্ময় মুদ্রা দেখান। তিনি অশ্ববিহীন রথে আরূঢ়া এবং তার পতাকায় কাকের ছবি থাকে। ধূমাবতী চতুরা। তিনি সর্বদা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় থাকেন। তিনি কলহের কারণ ও ভয় প্রদানকারিণী। তারানাথ তার কথা শেষ করতেই আমি বললাম, আচ্ছা, আপনি কি করে বুঝলেন এই মহিলার শরীরে দেবী ধূমাবতীর প্রভাব রয়েছে? প্রথম যেদিন এখানে এসেছিলাম সেই কাকেদের কথা তোমার মনে আছে? আর তাছাড়া এই বাড়িতে পা দেওয়ার আগেই আমি বুঝতে পেরেছিলাম এই বাড়িতে কোনো একটা শক্তি এসে বাসা বেঁধেছে। আর সেই মহিলার এরকম অদ্ভুতভাবে বয়স্ক মহিলার মতো বসে থাকা আর দুলতে থাকা, এই সমস্ত কিছু তারই লক্ষণ। এখন গৌরীপ্রসন্ন বাবু যদি সঠিক সময় সেই সিঁদুর নিয়ে আসতে পারে, তাহলে আমি তার প্রভাব মুক্ত করতে পারবো। অবশ্যই এর মধ্যে আমি সামান্য কিছু ক্রিয়া করে তার প্রভাব সামান্য কমিয়ে এনেছি। তবে অশুভ শক্তির সাথে যেভাবে মোকাবেলা করা যায়, শুভ শক্তির সাথে সেভাবে মোকাবিলা করা যায় না। সেক্ষেত্রে সে নিজে না চাইলে আমাদের কিছুই করার নেই, বুঝলে? আমার ক্ষমতা এখন অনেকই কমে এসেছে। তারানাথের মুখের দিকে তাকাতেই তাকে সামান্য উদাস বলে মনে হলো। আমি কিছু বলতে যাব, তার আগেই বাড়ির উপরে সেই কাকেদের দল আবার এসে ঘিরে ধরল। তারা অদ্ভুতভাবে চিৎকার করতে লাগলো, আর তার সাথে ঘরের ভেতর থেকে ভেসে আসতে লাগলো সেই মহিলার কণ্ঠের চিৎকার। তারানাথ বলে উঠল, গৌরীপ্রসন্ন বাবু বোধহয় খুব কাছাকাছি এসে পড়েছে, আর তার জন্যই সেই শক্তি এমন আচরণ করছে। মহিলার ঘরের দরজা বোধহয় বাইরে থেকে বন্ধ ছিল। সেই দরজার ওপর দমদম করে শব্দ হতে লাগলো। আমরা ভয়ে আড়ষ্ট হয়ে চুপ করে বসে রইলাম। তারানাথ এক মনে কি যেন মন্ত্র জপ করতে লাগলো। তারপর উঠে দাঁড়িয়ে এক সময় চোখ বন্ধ করেই বলল, গৌরীপ্রসন্ন বাবু এসে পড়েছ? এসো এসো, আমরা ঘরের দরজা খুলে ভেতরেই যাই। তারানাথ উঠে যখন ঘরের দরজা খুলে ভেতরে ঢুকছে, তখন সন্ধে হয়ে এসেছে। চারপাশে সামান্য অন্ধকার, আর সেই কাকেদের ডাকের সাথে মহিলার মাঝে মাঝে চিৎকার গোটা পরিবেশটা কেমন যেন ভয়ঙ্কর করে তুলেছে। এরকম পরিস্থিতিতে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছল গৌরীপ্রসন্ন বাবু। তার চোখে মুখে ক্লান্তির ছাপ। সে তার মেয়েকে পাশের একটা বাড়িতে প্রতিবেশীর কাছে রেখে গিয়েছিল। গৌরীপ্রসন্ন বাবু বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতেই বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমি বুঝতে পেরেছি কেন দেবী ধূমাবতী আমার স্ত্রীর ওপর রুষ্ট হয়েছে। গ্রামে গিয়ে শুনতে পেয়েছি আমার স্ত্রী একদিন অশুচি পোশাকে সেই দেবীর মন্দিরে প্রবেশ করে দেবীর মূর্তি ছুঁয়েছিল, আর সেই কারণেই তার উপর এমন দেবীর প্রভাব পড়েছে। এই কথা বাড়িতে না গেলে আমি জানতে পারতাম না ঠাকুরমশাই। আর সময় নেই গৌরীপ্রসন্ন বাবু, যত দেরি করবে তত তোমার স্ত্রীর ক্ষতি হবে। এক্ষুনি চলো, সেই সিঁদুরটা তোমার স্ত্রীর কপালে পরিয়ে দিতে হবে, তাহলেই সমস্ত বিপদ কেটে যাবে। এক্ষুনি এসো। ঘরের দরজার উপর তখনও দমদম শব্দ হয়ে চলেছে।
তারানাথ ঘরের ভেতরে ঢুকেই উচ্চস্বরে কি একটা মন্ত্রোচ্চারণ করতে করতে বারান্দার এক পাশে রাখা ঝোলার ভেতর থেকে সেই মরার হাড় বার করে এনে ঘরের দরজায় 3 বার ঠেকাতেই ভেতর থেকে একটা আর্তচিৎকার বেরিয়ে আসলো। তারপর সমস্ত কিছু চুপ হয়ে গেল। ঘরের দরজা খুলতেই দেখা গেল সেই মহিলা মেঝের উপরে অদ্ভুতভাবে বসে রয়েছে। সেটা বসে থাকা বলবো না শুয়ে থাকা বলবো তা বুঝতে পারলাম না। আর তার সাথে ঘরের ভেতরে সেই কটু গন্ধটা যেন আরো বেড়ে এসেছে। দরজা খোলার সাথে সাথে সেই মহিলার গলায় একটা ধমকের মতো সুর শোনা গেল। আবার বলছি, তোরা চলে যা এখান থেকে, চলে যা, না হলে সবাই কিন্তু বিপদে পড়বি। তারানাথ ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে কেমন যেন শান্ত গলায় বলল, মা, ওকে ছেড়ে দাও না। ও না জেনে অন্যায় করে ফেলেছে। ওকে আর এভাবে কষ্ট দিও না মা। অন্যায়? ও অসুচি কাপড়ে আমার ঘরে ঢুকে আমায় ছুঁয়েছে, আমাকে অপমান করেছে, তাই আমি ওকে কষ্ট দিয়েছি। এই আমি তোমায় কথা দিচ্ছি মা, তুমি ওকে কষ্ট দেওয়া বন্ধ করে দাও। ও সুস্থ হয়ে গেলে আমি ওকে দিয়ে ওর পাপের প্রায়শ্চিত্ত করাবো। তোমার নামে পুজো ওর তরফ থেকে দেওয়া হবে। ওকে ছেড়ে দাও মা, ওকে ছেড়ে দাও। ও যে বড্ড কষ্ট পাচ্ছে। আমরা অবাক হয়ে তারানাথের পেছনে বসে দেখতে লাগলাম সেই মহিলা মেঝের ওপর অদ্ভুতভাবে বসে যেন রাগে গজগজ করছে, তবে তারানাথ তার সাথে শান্ত গলাতেই কথা বলছে। ঘরের চারপাশটা কালো অন্ধকার হয়ে আছে, তার মধ্যে এমন একটা অবস্থা, এমন সময় মাথার উপর কাকের দল ঘুরে বেরিয়ে চেঁচামেচি জুড়ে দিয়েছে। সে এমন এক পরিস্থিতি যে আমি, কিশোরী আর সেই ভদ্রলোক ঘরের বাইরে দাঁড়িয়ে ভয়ে কাঠের মতো হয়ে রইলাম। বুঝতে পারছিলাম যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে, কিন্তু তারানাথের সেসব দিকে কোনো চিন্তা নেই। সে যেন নিশ্চিন্ত মনে ঘরের ভেতরে ঢুকে সেই মহিলার সামনে এগিয়ে গেছে। তারপর ডান হাতে ধরা একটা রুদ্রাক্ষের মালা মহিলার মাথার উপর চেপে ধরতেই দেখতে পেলাম তার গোটা শরীরটা কেমন যেন কেঁপে উঠে মেঝের উপরে লুটিয়ে পড়ল। তারপর তারানাথ তার হাতের আনা সেই সিঁদুরের একটা বড় টিপ মহিলার কপালে পরিয়ে দিয়ে তার গোটা শরীরে কয়েকটা অংশ সেই সিঁদুর ছড়িয়ে দিল। তারপর গোটা ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে সেই সিঁদুরের গুঁড়ো ছড়িয়ে দিতে দিতে কি যেন সব মন্ত্র পড়তে লাগলো। একসময় ঘর থেকে বাইরে বেরিয়ে এসে গৌরী প্রসন্ন বাবুর উদ্দেশ্যে বলল, বিপদ কেটে গেছে। তুমি তোমার স্ত্রীকে 2 দিন সময় দাও, তার স্বাভাবিক হতে 2 দিন সময় লাগবে। তারপর তোমার স্ত্রীকে নিয়ে সেই গ্রামের বাড়িতে গিয়ে ধূমাবতীর মন্দিরে শুদ্ধ মনে একবার পুজো দিয়ে আসবে। তোমার স্ত্রীকে বলবে তার কাজের জন্য দেবী ধূমাবতীর কাছে ক্ষমা চাইতে, তাহলে আর তোমাদের কোনো বিপদ হবে না। গৌরী প্রসন্নবাবুর চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। প্রথম দিন ভদ্রলোককে দেখে মনে যেমন একটা রাগ হয়েছিল, আজ তাকে দেখে বড্ড খারাপ লাগলো। ভদ্রলোকের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা বলার মতো নয়। ভদ্রলোক তারানাথের 2টো হাত শক্ত করে ধরে বলল, ঠাকুরমশাই, আপনি যে আমাদের কি উপকার করলেন তা আপনাকে বলে বোঝাতে পারবো না। এদিকের ব্যাপারটা সম্পূর্ণ মিটিয়ে নিয়ে একদিন আমি আপনার কাছে যাব। নিশ্চয়ই যাব ঠাকুরমশাই, নিশ্চয়ই যাব। তারানাথ হেসে উত্তর দিল, সবই মধুসুন্দরী দেবীর ইচ্ছে, বুঝলে? তার ইচ্ছে ছাড়া আর কোনো কিছুই হয় না। তোমরা ভালো থেকো, প্রয়োজন হলে আবার আমার কাছে আসবে। আমি সব সময় তোমাদের জন্য আছি। তারানাথের সাথে বেশ কিছুটা হেঁটে আমরা এলাম সেই হাঁটার পথে। তারানাথ আমাদের আরও একটা গল্প শোনাল। যেদিন তারানাথ সেই বাড়িতে ছিল, তার নাকি মনে হয়েছিল বাড়ির চারপাশে কেউ একটা ঘুরে বেড়াচ্ছে, আর সে বারবার বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছে। কিন্তু তারানাথ নিজে বুঝতে পারেনি সে আসলে কে। তারানাথের মনে হয়েছে বাড়ির ভেতরে যদি সেই শক্তি থাকে তাহলে বাড়ির বাইরে থেকে ঢোকার চেষ্টা করছে কে। কিশোরী অবাক হয়ে প্রশ্ন করল,
সে কে ছিল ঠাকুরমশাই? যে সাধক এ বাড়িতে এসে ক্রিয়া করেছিল সেই সাধক। সেই সাধক এই মহিলার ওপর কোনো এক অশুভ শক্তি প্রয়োগ করে দিয়েছিল। তবে শুভ শক্তি আর অশুভ শক্তি একসাথে থাকতে পারে না, তাই এমনটা ঘটেছিল। তবে এখন সব চিন্তা মিটে গেছে, আর ভয় কিছু নেই। আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তারানাথের কাছে এতদিন ধরে অনেক গল্প শুনেছি, আজ নিজের চোখে তেমন কিছু একটা দেখলাম আর বুঝতে পারলাম ভয় কাকে বলে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প রক্তলোভীর আতঙ্ক। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।